সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকে দুজন অতিথি যাদের কোনো পরিচয় দেওয়ার দরকার নেই, তবুও বলছি। আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক। এরপর আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য এবং টক শো তারকা। তো দুজনেই তারকা। তো আজকের বিষয়টা নিয়ে হচ্ছে আমি একটু সুযোগ নিতে চাই 1 মিনিট। নিশ্চয়ই। তো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই থেকে 24 ঘন্টা আগে মানে পৃথিবীতে একজন স্বৈরশাসকের কী হয়েছে, পতন হয়েছে। তার 4 মাসে 2 জন স্বৈরশাসকের পতন হলো। সিগনিফিকেন্টে যাই না, 2024 খুব ঘটনাবহুল বলেই মনে হচ্ছে। তো 53 বছর শাসন করেছেন, পারিবারিক শাসন, 29 আর 24। এটাও একটা নজিরবিহীন ঘটনা। তো এই অবস্থায় রুমিন ফারহানা, আপনি কি ভাবছেন? আপনার কাছে আসছি। আপনি আশরাফ কায়সার, কি দেখছেন আপনি? 4 মাসে 2 জন স্বৈরশাসকের পতন হলো, তাদের মধ্যে কিন্তু অনেক অদ্ভুত মিল। জি, ধরেন দুজনই বাবাকে নিয়ে ব্যবসা করেছেন, দুজনই তার জনগণকে হত্যা করেছেন, এবং দুজনই তাদের প্রভুদের দেশে আশ্রয় নিয়েছেন। অদ্ভুত মিল কিন্তু। একজন রাশিয়াতে গেছেন, একজন ইন্ডিয়াতে গেছেন, এবং দুজনই কিন্তু নির্বাচন না করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করতেন, এবং দুজনই চেয়েছিলেন দেশের ভেতরে রাজনৈতিক পরিবেশ যেন কখনোই স্থিতিশীল না হয়। দেখুন, এর আগে শ্রীলঙ্কাতে আমরা দেখলাম যে গণবিরোধী আচরণ করলে কি করে দেশ ছেড়ে মালদ্বীপে পালাতে হয়। এখন দেখলাম কি করে রাশিয়াতে গেল। আমার মনে হয় যে শিক্ষাটা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ক্ষমতা কুক্ষিগত করবেন না, আপনি গণবিরোধী চরিত্র হিসাবে আবির্ভূত হবেন না। আরও একটা মিল যে পথে পথে ভাস্কর্য বানাতে হয় না, এবং সেগুলো যে কিভাবে পড়ে আমরা ঢাকায় 4 মাস আগে দেখেছি, দামেস্কেতে সেদিন দেখলাম, পুরো সিরিয়া জুড়েই। ওখানেও কিন্তু একই অবস্থা ছিল। আপনি দৃষ্টিসীমার ভিতরে 2-3টা করে ভাস্কর্য। এটি 2003-এ কিন্তু আমি দেখেছি ইরাকে। হ্যাঁ, দেখুন, আমাদের দেশে যখন ভাস্কর্য ভাঙা হচ্ছিল, আমার অনেক বিদেশি বন্ধুরা বা বিদেশি সংবাদ মাধ্যমের বন্ধুরা বলছিলেন যে এরা শিল্পের বিরুদ্ধে যারা ভাঙছে। আমি তাদেরকে বোঝালাম যে দেখেন, এটি শিল্পের বিরুদ্ধে না, এটি ঘৃণার প্রকাশ। আপনি যেই প্রতিমাটি বানিয়েছেন বা যাকে আপনি জোর করে সারা দেশের মানুষেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের জাতীয় নেতা ইত্যাদি ইত্যাদি, তার প্রতি এবং তা নিয়ে যে দুর্নীতি এবং লুটপাট এবং বিসদৃশ আচরণ, এটি তার বহিঃপ্রকাশ। এটি কিন্তু দেখুন পরবর্তীতে কোথায়, আমরা তো পথে ঘাটে আর ভাস্কর্য ভাঙতে দেখছি না। ওই সময় তখনই আমাদের মনে হচ্ছিল যে এই কার্যক্রমটি আসলে ধোপে টিকবে না। কাজেই সিরিয়াতে আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানচিত্র, মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন কিন্তু একটি নতুন মাত্রা পাবে। আবার আপনি খেয়াল করে দেখুন, আরও একটা মিল আছে। আমি কিন্তু অনেক মিল খুঁজে পাচ্ছি। আমাদের 36 দিনের গণ অভ্যুত্থান, ওনাদের 12 দিনের যুদ্ধ এবং আসাদের পালিয়ে যাওয়া, খুবই স্বল্প সময়ে 2011 থেকে গৃহযুদ্ধটি শুরু হয়েছে, কিন্তু আমরা এই 12 দিনে দেখলাম যে মাত্রা পেল। এবং কি করে একটি আরও একটা জিনিস খেয়াল করবেন, সেনাবাহিনী কিন্তু কোনো প্রতিরোধ দাঁড় করাতে পারল না। আমাদের এখানে তাও সেনাবাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সরকার গঠনে সাহায্য করেছে। ওখানে কিন্তু ইউনিফর্ম পরে পথে পথে কিন্তু সেনাবাহিনীর ইউনিফর্ম পরা রাস্তায় পড়ে আছে। কাজে একটি জাতীয় বাহিনী কি করে একটি ব্যক্তির বাহিনী হয়ে ওঠে, এখানেও কিন্তু আমাদের যে শেখ হাসিনা ব্যক্তিটি, উনিও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বা আমাদের জাতীয় সেনাবাহিনীকে অনেকটাই কুক্ষিগত করে ফেলেছিলেন রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনি কি মিল খুঁজে পান? অনেকগুলো মিল। আশরাফ ভাই তো অনেকগুলো মিলের কথা বললেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে এবং চলেছে 24 পর্যন্ত। সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন, আপনি দেখবেন ঠিক 54 বছর। আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা, সেটাও কিন্তু 71 থেকে 24। দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভ, রাগ
তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে, আমরা দেখলাম বাশার আল আসাদ যে বাসায় থাকতেন তার যে ভবনটা, সেখানে খুব ইন্টারেস্টিংলি আমার চোখে পড়ছে, বেবি আমি নিজে পালি বলে রাজহাঁস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে। এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে, মানুষ রাজহাঁস, ছাগল, মুরগি, ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে। এগুলো আসলে কিন্তু নেওয়া মানে যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয়, তার উপরে যে রাগ, তাকে না পেয়ে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা, তার ব্যবহৃত আসবাবপত্রকে টেনাটানি করা, নিয়ে যাওয়া। ঠিক একই রকম ভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি। এবং ভাস্কর্য ঠিক যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের অপোজিটে যে ভাস্কর্যটি ছিল বিজয় সরণিতে, সেই ভাস্কর্য যে আসলে ওই দিনের মধ্যে ভেঙে ফেলা যাবে এটা কিন্তু আমরা কেউ আসলে ভাবিও নি, বিকজ ইট ওয়াজ সো টল অ্যান্ড ইট ওয়াজ সো স্ট্রং। এটা যে এভাবে ধূলিসাৎ করা যায় এটাও একটা অদ্ভুত ব্যাপার। একইভাবে আমরা দেখলাম সেখানেও কিন্তু ভাস্কর্য ভাঙা হয়েছে এবং ঠিক একই ধরনের কায়দায় ভাস্কর্য পড়ে যাচ্ছে সেটা দেখেছি। সবচেয়ে শক্ত যে মেসেজ এই ঘটনাগুলো দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যখন রাজনীতিবিদরা হারিয়ে ফেলেন, সেই মুহূর্তে রাজনীতিবিদদের একটা গ্রেসফুল এক্সিট নিজেরটা নিজের করে নেওয়া উচিত। যদি তারা গ্রেসফুল এক্সিটের দিকে না যান তখন পুরো বিষয়টাই না খুবই ডিসগ্রেসফুল হয়ে যায় তাদের জন্য এবং তাদের পুরো দলের এবং পুরো লেগেসির জন্যই সেটা ডিসগ্রেসফুল। এবং মানুষ যেই মুহূর্তে আপনি বুঝবেন যে মানুষের সমর্থন আপনার সঙ্গে নেই, মানুষের ভালোবাসা আপনার সঙ্গে নেই, সেই মুহূর্তেই একটা নির্বাচন হতে পারে সবচেয়ে গ্রেসফুল এক্সিট। আপনি চিন্তা করেন ইভেন 2008 থেকে শুরু করে 2024 3টা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। উনি যদি 24-এর নির্বাচনটা ঠিকঠাক দিতেন কি হতো, ওনার একটা ভূমিধস পরাজয় হতো, এই তো হতো, আর হয়তো অন্য কোনো দলের ভূমিধস বিজয় হতো। তো ওনার পরাজয়ের পরে উনি কিন্তু দেশে থাকতে পারতেন, ওনার দল নিয়ে উনি রাজনীতি করতে পারতেন। আজকে আপনি একটা হারিকেন দিয়েও আওয়ামী লীগের একজন সমর্থকও খুঁজে পাবেন না। আপনি যে টক শোতে এনে আদার সাইডে একজনকে বসাবেন যিনি আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে, এটা আপনি মতি ভাই এখন হারিকেন দিয়েও পাবেন না। কিন্তু আজকে যদি 24-এ শেখ হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দিতেন, আপনি অনেক মানুষকে পেতেন যারা কিন্তু শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে কথা বলতো। একটা কথা আওয়ামী লীগের তরফে প্রায়ই আমরা শুনি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারণ তারা দেশের ক্রান্তিকাল আসলেই পলায়ন করেন, এটা তাদের পারিবারিক ঐতিহ্য। পারিবারিকভাবেই 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তার আগেই কিন্তু সুটকেস নিয়ে, সেই ঐতিহাসিক সুটকেস নিয়ে পালিয়ে গেলেন তার পিতা। মানে মতান্তরে তিনি ধরা দিলেন, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ধরা দিলেন এবং পাকিস্তানের আতিথেয়তা তিনি নিলেন। একইভাবে আমরা দেখলাম শেখ হাসিনাও প্রত্যাবর্তন। আজ থেকে 40 বছর পরে যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে বাংলাদেশে, তারা হয়তো আবার এটাকে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারা আবিষ্কার করবে। এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থায় প্রতিবার দেশকে নিয়ে যায় যে পয়েন্ট অফ নো রিটার্নে যায় তারা। আপনি দেখেন যখন বাকশাল কায়েম হলো তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে মুজিব ভাই আপনি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কিংবা আপনার একটা স্মুথ ট্রানজিশন কিংবা আপনার এক্সিটের কোনো শান্তিপূর্ণ উপায় আর রাখলেন না। ঠিক তার কন্যা তাই করলো, শেষমেশ তাকে ভারতের সাহায্য নিয়ে হেলিকপ্টারে করে লুকিয়ে বঙ্গভবন থেকে পালাতে হলো। ইট ইজ সো ডিসগ্রেসফুল ফর আ পলিটিক্যাল পার্টি, যেই পার্টিটা 70 বছর রাজনীতি করেছে দাবি করে, যেই পার্টিটা দাবি করে যে 54 সাল থেকে তাদের নানান অবদান আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান 69-এর, মুক্তিযুদ্ধ 71-এর 6 দফা দেয়া, অনেক অবদান আছে এই দলটির। এই দলটি এখন একেবারে একটা মানুষ খুঁজে পাওয়া যায় না যে একজন সমর্থক হিসেবে, আমার কর্মী দরকার নাই, পদে থাকা নেতার দরকার নেই, কিছু দরকার নাই, সমর্থক হিসেবে অ্যাটলিস্ট দলেরও তো কিছু বক্তব্য আছে, তারা যে সেটা বলবে সেইটুকুও নাই। দেশে পাওয়া যাচ্ছে না কিন্তু বিদেশে তো দেখা যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখুন আজকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসছেন এবং তারা বলেছেন ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য তারা প্রস্তুত এবং বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। নরেন্দ্র মোদীর তরফ থেকে তিনি আমাদের চিফ অ্যাডভাইজারকে দাওয়াতও পৌঁছে দিয়েছেন।
বাট একই সঙ্গে তো তাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের চিফ অ্যাডভাইজার খুবই ক্লিয়ারলি তাদেরকে বলেছেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত আসলে দুই দেশের সম্পর্ক ঠিক যতটা গতিশীল এবং যতটা মোলায়েম মসৃণ হওয়ার কথা ততটা হবে না। এবং তিনি বলেছেন যে ঠিক আছে, শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে আপনারা দিয়েছেন আপনাদের পুরনো বন্ধু, কিন্তু শেখ হাসিনা তার ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে উস্কে দেবে, বাংলাদেশে তার নেতা কর্মীদের উস্কে দেবে, কখনো বলবে ট্রাম্পের ছবি পুড়িয়ে সেইটা পোস্ট করতে, কখনো বলবে কেন তাদের কি বাড়িঘর নাই অর্থাৎ গিয়ে আগুন দাও, কখনো বলবে 287 জনকে তো পেয়েই গেলাম তাহলে আমার আর হত্যা করতে কোনো বাধা নাই। মানে এই যে কথাগুলো, এগুলোর ভিতরকার হিডেন মিনিং তো তাই। এবং এখন তিনি বলছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই হিসাবেই তিনি যুক্তরাজ্য থেকেও তার বক্তব্য দিয়েছেন। যদিও সরকারের কারণে নিষেধাজ্ঞার কারণে মিডিয়াগুলো সেই বক্তব্য প্রচার করেনি, কিন্তু এই নেটের যুগে, ইন্টারনেট এবং www যুগে তো আসলে কোনো কিছুই চাপা থাকে না, আমরা সবই শুনেছি উনি কি বলেন। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফ খান স্যার। মতি ভাই, আমি মনে করি প্রথম কথা, ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে। কেননা আপনি যে কনভেনশনে স্বাক্ষর করার কারণে কূটনীতিতে আপনি একে অন্য দেশের প্রতি আমরা সহমর্মিতা বলি, সমঝোতা বলি, শিষ্টাচার বলি। দেখুন, আপনি আমাদের দেশের গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন যিনি পালিয়ে গেছেন, এবং তারপরে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছেন। আপনি একবার ভাবুন তো, 7 সিস্টারের 2 জন বিচ্ছিন্নতাবাদীকে যদি আমরা ঢাকা থেকে তাদের প্রোপাগান্ডা করতে দেই এবং মিজোরাম কিংবা নাগাল্যান্ডে কিংবা আসামে, তাহলে ভারতের উপলব্ধি কেমন হতো? আমার কেন মনে হয় যে এরকম একটি উদাহরণ আমাদের তৈরি করা দরকার, যাতে করে ভারত উপলব্ধি করতে পারে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে কতটা ব্যথিত করছে। দেখুন, বাংলাদেশে রুমিন ফারহানা ঠিকই বলেছেন, আমি কিন্তু অনেক দিন থেকে বলছি 99% আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের বিচার চায়। এটা আমি বুঝেই বলছি, কেননা তাদের হাতে আওয়ামী লীগ ছিল না, তাদের হাতে 15 বছরের শাসন ছিল না, এটি একটি মাফিয়া লীগ ছিল এবং তারা গুটি কয় একটা ক্লাবের মতো। ইট ওয়াজ এ ক্লাব, ইট ওয়াজ নট এ পার্টি। এবং তারা ওইভাবে চুরি করেছেন, ডাকাতি করেছেন, আপনার দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, মুখ চেনা কয়েকজন মানুষকে সুবিধা দিয়েছেন। কাজেই আমরা যদি আজকে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী তাকে এনে যদি আমরা জায়গা করে দিই এবং তাকে যদি প্রচারণায় অংশগ্রহণ করতে দিই, তাহলে যেমনটি হবে, শেখ হাসিনা কিন্তু তাই করছেন। উনি যুক্তরাজ্যের পরে হয়তো নিউ ইয়র্কে কথা বলবেন, টরন্টোতে কথা বলবেন, এবং এটি তার নিজেরও কিন্তু বোঝা উচিত। দেখুন, আমার একটা ধারণা ছিল পলিটিক্যাল ফ্যামিলিতে জন্ম নেওয়া একজন মানুষ কিছুটা রাজনৈতিকভাবে পরিশীলিত হবেন, কিন্তু তার কাছ থেকে এটা আমরা কখনো পাইনি। তবে আমি একটা ভিন্ন মত করি, আমি কিন্তু আইন করে এই প্রচারণা নিষিদ্ধের পক্ষে না, যেমনটি তারেক রহমানের সাথে হয়েছিল। আমি সেটিও লাইক করিনি, এখনও করছি না। আমি বলি কেন, কোনো কিছুকে যখন আপনি বাধা দিবেন সেটি আরও আননেসেসারিলি ইম্পর্টেন্স পেয়ে যায়, মানুষের আকর্ষণ তৈরি হয়। উনি যত কথা বলবেন, দেখুন আমি আজ পর্যন্ত একটা ওনার রেকর্ড শুনিনি যখন মানুষ হাসাহাসি করছে না শুনে। ওই দিন ফিনল্যান্ডেরটা আমি শুনেছি, বা ডেনমার্কের লোক তাকে বলছে আপনি গোপালগঞ্জে আসেন, ওনারা বসে আছেন ডেনমার্কে, ওনাকে বলছেন গোপালগঞ্জে আসতে। তার মানে কত যে বিচ্ছিন্ন, কত যে অদ্ভুত। মানে আপনি এই যে যেই চেহারাগুলো আপনি কালকে যুক্তরাজ্যে দেখেছেন, আপনি তাদের ফিজিক্যাল ভঙ্গিগুলো একবার দেখেন। এই লোকগুলো যখন এই কবির বিন আনোয়ার অথবা আব্দুর রহমান কি অদ্ভুত কাণ্ড করেছে ঢাকায় থাকতে, তখন তারা পালিয়ে গিয়ে মুখোশ পরে, শীতের কারণে কিংবা লজ্জার কারণে আমি জানি না, ওগুলো পরে বসে আছেন। ভারতের সাথে আমাদের পরিষ্কার বলতে হবে যে দেখুন, ভারতের বাংলাদেশে হাই কমিশনার বারবার বলছেন যে আমরা একটা বিষয়ে ধরে রাখলে হবে না, কিন্তু তাদের বুঝতে হবে আমাদের মূল অবজেকশন কিন্তু এই একটা বিষয়ে। ভারতের সাথে কিন্তু আমাদের আরও বিষয় আছে, কারণ শেখ হাসিনা মানে উনি একটা অ্যাডেড বিষয়, আমাদের আরও যত বিষয় আছে, ধরেন 54টি নদী, সীমান্তে ফেলানিদেরকে হত্যা করা, অথবা ট্রানজিট দিয়ে পয়সা না দেওয়া, অথবা আমাদের মানে একটি রাজনৈতিক দলকে সমর্থন করা, জনগণের সাথে সম্পর্ক না করা। না, ট্রানজিট দিয়ে পয়সা না দেওয়ার জন্য আপনি কাকে দায়ী করবেন? না, এটি আমরা দেখুন, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সেই সমীক্ষাটি পড়েছিলাম, যেই সমীক্ষা মতে বলেছিল যে তার থেকে 10 গুণের মতো আপনি ট্রানজিটের মাসুল আদায় করতে পারেন। তো 2 জন উপদেষ্টা, যারা আমার ধারণা ভারত দ্বারা নিয়োগকৃত ছিল, তারা বলেছে ভারতের সাথে শুল্ক মাসুল চাইতে তাদের নাকি লজ্জা লাগছে। তো যে লজ্জা পায় তাকে আপনি ক্যাবিনেটে কেন রেখেছেন বা উপদেষ্টা কেন করেছেন? কাজেই দায়টি কিন্তু আমাদের সরকারের। কিন্তু দেখুন, আওয়ামী লীগ সরকার আপনাকে মুখস্থ করিয়েছিল পদ্মা সেতুর কয়টি পিলার, কয়টি স্প্যান। আমি 12 বছর চেষ্টা করেছি, কত ডলার আয় করলাম ভারতকে
ট্রানজিট দিয়ে, কোথাও থেকে আমি এটা খুঁজে পাইনি, কারণ ওটি তাদের জন্য সুবিধাজনক ছিল না। আমি তো ভারতকে আমি বলেছি যে আমার মুরগির খোয়ারটাও ভাড়া দিতে চাই, কিংবা কবুতরের খোয়ার, যদি আমি পয়সা পাই। আমার কিন্তু ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিতে কোনো আপত্তি নাই, আমরাও তার ভূমি ব্যবহার করতে চাই, আমরাও নেপালে যেতে চাই, ভুটানে যেতে চাই, কিন্তু সেটি হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্য যৌক্তিক সমতা। রুমিন কিন্তু 2024 নির্বাচনের কথা বলছিল, আমি আপনাকে বলি 14 সালের নির্বাচনের কথা। আমার মনে আছে মানব জমিন একটা ঈদ সংখ্যার কভার স্টোরি করেছিল 5 জন নির্বাচিত মেয়রকে দিয়ে ওই নির্বাচনের আগে, এবং আমার ওই কভার স্টোরিটা মনে আছে। দেখুন 14 সালে উনি হারতেন, তাতে কি অসুবিধা হতো? উনি তো 5 বছর শাসন করেছেন। 14 সালে যদি বিএনপি পাওয়ারে আসে, উনি আবার 18 সালে আসতেন, আবার উনি 24 সালে হারতেন, আবার বিএনপি পাওয়ারে আসতো। কিন্তু এই যে পয়েন্ট অফ নো রিটার্নে একটা রাজনীতিকে নিয়ে যাওয়া, 76 বছর বয়সী একটা দলকে নিয়ে যাওয়া, এটি কিন্তু পাপ। আপনি ওই দলটির কথা একবার ভাবেন। ধরেন প্রথমত দলটি এই পরিবার দ্বারা নির্যাতিত, এই পরিবারের মূল ব্যক্তি যিনি শেখ মুজিব, তিনি ওই দলের উপরে অন্যায় করেছেন, আগের কোনো নেতৃত্বকে উনি মাস্তানি করে ঠিকমতো থাকতে দেননি। এবং তারপরে এই মহিলা 81 সালে এসে, আপনি জোহরা তাজউদ্দিনের কথা ভাবেন, যিনি প্রদীপ জ্বালাতো আওয়ামী লীগ অফিসে, তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাজউদ্দিন পরিবারকে কিভাবে আপনার অপমান করা হয়েছে। আমি তো খুব অবাক হয়েছি যখন রিমি এই সরকারে গেল অথবা এমপি হলো। কাজেই আমি মনে করি যে আপনার 14 সালের কাভারটা আমার এখনও মনে আছে। দেখুন আওয়ামী লীগ শাসন আমলে 5টা সিটি কর্পোরেশনে বিএনপির লোকরা নির্বাচিত হয়েছে। এটি আমাদেরকে তখন পরিষ্কার বলে দিয়েছিল জাতীয় নির্বাচনের ফলাফল কি হবে। শোনেন, কখনো কখনো আপনাকে দেয়াল লিখন পড়তে হয়। ভালো রাজনীতিবিদরা কিন্তু গায়ের জোরে চলে না, কিংবা মাফিয়া স্টাইলে চলে না। ভালো রাজনীতিবিদরা দেয়ালের লিখন পড়েন এবং সেটি পড়ে তারা সিদ্ধান্ত নেন। আমি একজন সিনিয়র নেতাকে এই 5ই আগস্টের পরে আমাকে ব্যক্তিগতভাবে বলতে শুনেছিলাম যে আমাদের কোনো এক্সিট কিন্তু আর খোলা রইল না, আমাদের 2টি এক্সিট, একটি হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়তো, অথবা গণ অভ্যুত্থানে আমাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া। আমার ভাবতে ভালো লাগছে কিংবা দেখতে ভালো লেগেছে তারা দ্বিতীয়টি তাদের জীবনে ঘটেছে, প্রথমটি অন্তত ঘটেনি। অনেক ধন্যবাদ। রুমিন ফারহানা, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমি মনে করি না ওনার সত্যি আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। কেন মনে হয় না? আমার মনে হয় না এ কারণেই যে উনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, উনি ওনার রাজনৈতিক দলকে যে জায়গায় নিয়ে গেছেন, এবং সর্বোপরি উনি রাজনীতিকে যেভাবে হত্যা করেছেন, তারপরে আসলে তার হাতে হত্যা হওয়া রাজনীতিতে তার আর ফিরবার কোনো প্রশ্ন নাই। আওয়ামী লীগের নামে আর কখনো রাজনীতি করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমি কিন্তু কাগজে কলমে নিষিদ্ধের কথা বলছি না মতি ভাই। কাগজে কলমে নিষিদ্ধ করে আজ পর্যন্ত কোনো মতাদর্শ, কোনো রাজনীতি, কোনো গোষ্ঠীকে কিন্তু আপনি শেষ করতে পারবেন না, পারেন নাই। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়েছে, হিজবুত তাহরির কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াতে ইসলাম এখন ফুল সুইং এ মাঠে আছে। সুতরাং কাগজে কলমে আপনি যত নিষিদ্ধ করবেন ততই দলটির ভেতরে ভেতরে গোপনে গোপনে তৎপরতা চলতেই থাকবে, এবং দলটি কিন্তু তার মতন করে তার একটা ওয়ে আউট সে বের করে নেবে। কিন্তু আমি মনে করি মানুষের সমর্থন যখন উঠে যায়, মানুষ যখন কোনো রাজনৈতিক দল বা মতাদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, যেমন মুসলিম লীগ থেকে ফিরিয়ে নিয়েছিল, তখন কিন্তু আর সেই রাজনৈতিক দলটি টিকে থাকে না। শেখ হাসিনা কি সত্যি চেয়েছিলেন তার যে রাজনৈতিক দলের তিনি সভানেত্রী, সেই দলটি দল হিসেবে থাকুক? চাননি। তিনি চেয়েছেন ক্ষমতায় থাকতে যে কোনো কিছুর বিনিময়ে, এবং সেই যে কোনো কিছুর বিনিময়টা কিন্তু নিজের দলকে হত্যা করে নিজের দল থেকে রাজনীতিকে সরিয়ে দিয়ে থাকাও যদি হয়, সেটাকেই তিনি বেছে নিয়েছেন। না হলে আপনি আমাকে বলেন, দলে তো ৭৬ বছরের ইতিহাস, পোড় খাওয়া নেতা কি কেউ ছিল না? যে সালমান এফ রহমান কিংবা এস আলম কিংবা এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে তাকে পরিবেষ্টিত থাকতে হবে। অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা হয়তো নানানভাবে তাকে সুবিধা দিয়েছে, কেউ অর্থনৈতিকভাবে সুবিধা দিয়েছে, কেউ বিদেশে লবিং এর সুবিধা দিয়েছে, নানানজন নানানভাবে তাকে সুবিধা দিয়েছে। এগুলো করে তার কাছে আসলে একটাই লক্ষ্য ছিল, সেটা রাজনীতি করা না, সেটা হচ্ছে ক্ষমতায় থাকা। এবং ক্ষমতায় থাকতে গিয়ে তিনি একটি চোরতন্ত্র, কারো মতে মাফিয়াতন্ত্র তিনি কায়েম করেছেন, এবং এই মাফিয়াতন্ত্র থেকে যতটুকু এক্সট্রাক্ট তিনি নিতে পারেন, নির্যাস যতটুকু নেওয়া সম্ভব তিনি 15 বছরে নিয়েছেন। এবং কি অকল্পনীয় পরিমাণ টাকা তারা বিদেশে পাচার করেছে। দেখুন, এতদিন পর্যন্ত তো একটা সেন্সরশিপ ছিল, আমরা ভাসুরের নাম কেউ মুখে নেয় নাই, সকলেই কিন্তু এস আলম আর ওই সালমান পর্যন্ত গিয়ে চুপ হয়ে যেত।
সেই টাকার ভাগ যে বড় আপা, ছোট আপা, মেজো আপা সব আপার কাছে যেত, এই কথাটা তো আসলে কোনোদিন কোনো মিডিয়া বলবার স্পর্ধা রাখে না। কিন্তু এই যে বছরে $16 বিলিয়ন চলে যায়, এই $16 বিলিয়ন কি কেবলই ভূমিমন্ত্রী ভদ্রলোকের নাম ভুলি, সাইফুজ্জামান, হ্যাঁ সাইফুজ্জামান কিংবা এস আলমের টাকা, তাদের নিজস্ব ভোগের টাকা? এই টাকা তো শেখ পরিবারের কাছে ভাগ বাটোয়ারা হয়েছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তো ভাড়াহীন ভাবে থাকেন শায়ান রহমানের বাসায়, সালমান রহমানের পুত্রের বাসায়। সো ইটস আ নেক্সাস, ইটস অ্যান আনহোলি নেক্সাস, একটা দুষ্ট চক্র, যে দুষ্ট চক্রটা এই দেশটাকে একটা পিস অফ কেকের মতন মনে করেছে, যে কেকটা যতদূর সম্ভব খাবলে খেতে হবে। এই কথাটা কিন্তু আমি তারা ক্ষমতায় থাকতেও বারবার বলেছি, যে একটা কেকের ভিডিও খুব ভাইরাল হয়ে গিয়েছিল, যে তারা খুবলে খাচ্ছে, বাংলাদেশটা তারা সেভাবে নিয়েছে। কোনো রাজনৈতিক ভাষ্যকার এটা বলে থাকেন যে পাকিস্তান এনেছিল মুসলিম লীগ, মুসলিম লীগের হাতেই পাকিস্তানের দাফন হয়েছে, আর বাংলাদেশ এনেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি ওই বাংলাদেশ থেকে বিদায় নেবে? আপনি যেটা বলছেন যে আর আওয়ামী লীগের সম্ভাবনা নেই, আমি আওয়ামী লীগের সম্ভাবনা দেখি না, কারণ আওয়ামী লীগকে হত্যা করেছে শেখ হাসিনা। সো আওয়ামী লীগে এখন যারা আছেন তারা কিন্তু কেউ আর মুখ দেখানোর সাহস করছেন না, এটা কিন্তু অনেকটাই লজ্জায় এবং ভয়ে তারা মুখ দেখানোর সাহস করছেন না। সো তাদেরকে নতুন কোনো নামে, নতুন কোনো ফর্মে, নতুন কোনো বয়ান সামনে এনে আসলে রাজনীতি করতে চাইলে নতুন কোনো বয়ান সামনে এনে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের যেই বয়ান, সেটার সবটুকু নির্যাস ব্যবহার করেই শেখ হাসিনা 15 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে পেরেছে। এখন আর ওই দলটির কিছু অবশিষ্ট নাই। অনেক ধন্যবাদ। আশরাফ খান স্যার, আপনি জানেন যে শেখ হাসিনা অনেকগুলো বক্তৃতা আমরা শুনেছি, এর মধ্যে সর্বশেষ যেটা লন্ডনে শুনলাম, তিনি তো কোথাও দুঃখ প্রকাশ করেননি। আজ পর্যন্ত তিনি অনুশোচনা করেননি, দুঃখ প্রকাশ করেননি, গণহত্যার জন্য অনুতপ্ত হননি। উল্টো বলছেন যে প্রফেসর ইউনূস নাকি গণহত্যা ঘটিয়েছেন, এবং বলছেন তার সমর্থকরা কেউ কেউ বলছেন যেটি নাকি একটি যৌথ প্রচেষ্টা ছিল, কিছু আওয়ামী লীগ মেরেছে, কিছু প্রফেসর ইউনূস মেরেছেন অথবা তার দলবল। মানে মাথা কি পরিমাণ খারাপ হলে এই ধরনের কথা বলতে পারেন? আসলে ওনাদের একদম আউট অফ প্লেস হয়ে গেছেন। দেখুন, দুটি ঘটনা রাজনীতিতে ঘটে। একটা হচ্ছে যে আপনার পলিটিক্স দিন দিন ইররেলেভেন্ট হয়ে যায়, যেটা মুসলিম লীগের ক্ষেত্রে হয়েছিল। সেটিতেও তাও আপনি ঘষামাজা করে, যেমন করে পুরনো বাস রং করা হয়, এরকম করে কিছু আইডিয়ালস চেঞ্জ করে আপনার রেলেভেন্ট হওয়ার চেষ্টা আপনি করতে পারেন, যেটি রাজনৈতিক বিশ্লেষকরা অথবা কৌশলীরা আপনাকে পরামর্শ দিতে পারে। কিন্তু আপনি যখন অপরাধ সংগঠন করে পালিয়ে যান, সেটি কিন্তু ওই ইররেলেভেন্ট হয়ে যাওয়ার মতো না। সেটি হচ্ছে এই দলটির বিচার হতে হবে। এই দলটির মূল নেতৃবর্গ যারা অপরাধটি সংগঠিত করেছেন, তারা কোনো দিন প্রকাশ্যে দিনের আলোতে রাজনীতিতে আর আসতে পারবেন না। দেখুন, আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, তারা হয়তো মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয় সংগঠন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমার মনে হয় এটি তাদের মেনে নিতে হবে। তাদেরকে ভিন্ন রাজনৈতিক দর্শন খুঁজতে হবে, ভিন্ন রাজনৈতিক নাম খুঁজতে হবে, সংগঠনের নাম, এবং ভিন্ন রাজনীতি পরিবেশন করতে হবে। কেন বলি, শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেননি 15 বছর, ফলে 15 বছর আওয়ামী লীগ তো বিকশিত হয়নি। দেখুন, আমি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আমি একজন কৌতূহলী মানুষ। আমি 30 বছর আগের থেকে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে গবেষণা করি। আপনি দেখুন তিনি কি করেছেন। তিনি মুক্তিযুদ্ধকে একটি প্রভিডেন্ট ফান্ড বানিয়েছেন, মানে ওখান থেকে আপনি প্রভিডেন্ট পাবেন, দেখুন। এবং মুক্তিযুদ্ধকে আপনি একটি ব্যবসা ক্ষেত্র বানিয়েছেন। আপনি 3 লক্ষ লোককে মুক্তিযোদ্ধা বলে তাদেরকে ভাতা দিয়েছেন, এবং দেশকে আপনি ডিভাইড করেছেন যে মুক্তিযোদ্ধা আর রাজাকার, তাই তো? আপনি শেখ মুজিবকে করেছেন একটা প্রফিট সেন্টার। দেখুন, খালেদা জিয়ার নামে যখন বলা হচ্ছিল 2 কোটি টাকার জন্য উনি এতিমের টাকা মেরে খেয়েছেন, ওই সময়েও মানে 12 বছর আগে কিংবা 7 বছর আগে, 5 বছর আগে আমি বলেছি যে শেখ হাসিনা কিন্তু বাবাকে নিয়ে ব্যবসার জন্য অভিযুক্ত হবেন ইতিহাসে। কেননা আমরা টের পাচ্ছিলাম যে এই দেখুন, একটি মেয়ের তো তার বাবার প্রতি অনুরাগ থাকতেই পারে, এবং আমরা দেখেছি মেয়েরা বাবাকে কত ভালোবাসে। কিন্তু আপনি কি আপনার বাবাকে দিয়ে 2 নম্বরই ব্যবসা উৎসাহিত করলেন, এবং তাকে এমনভাবে মার্কেটিং করলেন যে তার পুকুর টুকুর ঘাটগঞ্জতেও তার স্কাল্পচার হচ্ছে, এবং সেইখানে আপনি কি পরিমাণ দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করে দেখুন। পদ্মা সেতুর নিচে যে মুরালটা হয়েছে, সেটি শিল্পী পেয়েছে বা ওই কনস্ট্রাকশন কোম্পানি পেয়েছে 1 কোটি টাকা, বিল হয়েছে 117 কোটি টাকা। তো এটি যদি বাবার নামে ব্যবসা না হয়, তাহলে বাবার নামে ব্যবসাটা কি? তার মানে ভদ্রমহিলাকে আমরা দেখলাম রাজনীতি তো দূরে থাক,
উনি প্রথমত আওয়ামী লীগের রাজনীতি বুঝতেন না, আওয়ামী লীগের মূল রাজনীতি কি এটি শেখ হাসিনা বুঝতেন না। দেখুন আওয়ামী লীগের অনেক নেতা আছে, তোফায়েল আহমেদ থেকে শুরু করে, যাদের সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি, তাদেরকে আমরা আওয়ামী লীগের, আপনি তার সাথে বিতর্ক করতে পারেন, আপনি তার ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু তার কিন্তু একটা জায়গা আছে, এবং যেই নেতৃত্বকে উনি দল থেকে সরিয়ে দিয়েছেন, এবং কখনো ভালোভাবে কখনো অত্যন্ত দৃষ্টিগতভাবে। উনি যাদেরকে বেছে নিয়েছেন এরা আসলে কারা? এই যে আনিসুল হক লোকটা আইনমন্ত্রী ছিল, সালমান রহমান, আরাফাত, পলক, শাহরিয়ার, এরা আসলে কারা? আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটা সিরিজ আছে যে এই লোকটি আসলে কে, কারণ আমরা ভুইফল লোককে সমাজে ঢুকতে দেখলাম, এবং তারা কোথা থেকে কাউকে বিয়ে করলো, কোনো দলে ঢুকলো, আরেকজনের ঘাড়ে হাত রেখে বললো উনি আমার বন্ধু, তার নাম জয়। এইটাই যদি রাজনীতি হয়, আপনি মতি ভাই একবার খেয়াল করুন, কোনো রাজনৈতিক দলের লোক এইভাবে আচরণ করতে পারে? ইম্পসিবল। আরও একটা কথা বলি, তারা আমাদেরকে একটা চয়েস দিয়েছিল, উন্নয়ন না গণতন্ত্র, অ্যাজ ইফ দুইটা আইসক্রিম, যে আপনি কোনটা খাবেন, ভ্যানিলা না চকলেট। এটা কি হয়? আপনি দেখুন, তারা আমাদেরকে চাচ্ছিল যে আমরা থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো আমরা উন্নয়ন লাইক করি, আমরা আমাদের জীবনযাপন লাইক করি, কোনো সুইমিং পুল কিংবা বিচে আমরা বসে থাকবো, হলিডে করব, রাজনীতি নিয়ে কথা বলবো না, নির্বাচন নিয়ে ভাববো না। আমার মনে আছে যে আমি অন্তত 14 সালের আগের থেকে বলা শুরু করেছি, এই মলম বাংলাদেশে বিক্রি হবে না। বাংলাদেশের লোক আপনি ভাত না খেতে দিলেও কথা বলতে দিতে হবে, আপনাকে ভোট দিতে হবে। তারপরে সেই জায়গাটিতে তো এই দলটি ধরা পড়লো। দেখেন, আপনি গণ অভ্যুত্থানের দিন আমি বঙ্গভবনে ছিলাম, আমি আবারও আপনাকে রিপিট করি, এটি কিন্তু লুটিং না, দামেস্কে তো তাই হয়নি, লুটিং না। আমি বঙ্গভবন থেকে অনেক জিনিস বের করে আমাদের গণভবন থেকে রাস্তায় ফেলে দিতে দেখেছি, সে নিয়েও যায়নি। তার মানে তার যে ঘৃণার প্রকাশ সেটি দৃশ্যমানভাবে উনি করেছেন। কালকে দামেস্কেতেও তাই ঘটেছে, সেটি তার বহন করে কেউ নিয়েও যায়নি, কিন্তু তার প্রতি যে ঘৃণা, তার শাসনের প্রতি যে ঘৃণা, সেটির প্রকাশ তারা ঘটিয়েছেন। কোনো রাজনৈতিক দল, দেখুন, তার তো নিজের থেকেই এক্সিট রুট বের করা উচিত ছিল, যে আমি নির্বাচনের ভেতর দিয়ে হোক, সমঝোতার ভেতর দিয়ে হোক, সব দলকে নিয়ে হোক। আপনি কিভাবে চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটা বহুমতের দেশকে আপনি একটা ভুল বয়ানে, মিথ্যা বয়ানে এমন করে করবেন, মানুষকে গুম করবেন, দলকে নিষিদ্ধ করবেন, কারো বক্তৃতা নিষিদ্ধ করবেন, এবং এই দেশ চুপ করে বসে থাকবে? স্টুডেন্টরা কিন্তু ভাবতেও পারেনি যে এই লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে নামলো, এটি তাদের ধারণাতেও ছিল না। এই লক্ষ মানুষ নেমেছে যিনি নির্যাতিত, যার আত্মীয় গুম হয়েছে, সালমান রহমানের কারণে যিনি শেয়ার মার্কেটে টাকা হারিয়েছেন, যিনি বাজারে গিয়ে টের পাচ্ছিলেন আওয়ামী লীগের লোকরা গুন্ডামি করছে, তারা শুধু একটি যাওয়ার জায়গা খুঁজছিল এবং একটি স্লোগান চাচ্ছিল যে এক দফায় হাসিনাকে বিদায় নিতে হবে। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার আর রুহিন ফারহানা। যেটা হচ্ছে যে পরিষ্কার, এখন অনেকেই বলছেন বা অনেক ধারণা যেটা হচ্ছে, যারা রাজনীতি করেন বা রাজনীতি বিশ্লেষক যারা, তারা মনে করেন যে এই পরিস্থিতি যদি, এটা নির্ভর করতেছে শেখ হাসিনা বুঝলাম নেই পর্দার আড়ালে, কিন্তু দেশ যদি ঠিকমতো না চলে তাইলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সার্টেনলি দেশে একটা তীব্র অস্থিরতা আছে, এবং এই অস্থিরতা ভেতরেও যেমন আছে, অস্থিরতা বাইরে থেকে তৈরির একটা চেষ্টাও তেমন আছে। আপনি যদি হিসাব করে দেখেন মতি ভাই, 5ই অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, 8ই অগস্ট এই সরকার দায়িত্ব নিয়েছে, আজকে 9ই ডিসেম্বর, তাই না? না, 9ই ডিসেম্বর, তার মানে ঠিক 5 মাস, 4 মাস, ঠিক 4 মাস। এই 4 মাস 120 দিন সরকার কি 120 মুহূর্ত শান্তিতে থাকতে পেরেছে? পারে নাই। ডে 1 থেকে আমরা দেখেছি কখনো সংখ্যালঘু, কখনো ডাকাত, কখনো গার্মেন্ট শ্রমিক, কখনো অন্য কোনো ফর্মে, কখনো বাজার চলছেই। প্রতি মুহূর্তেই সরকারকে অস্থিতিশীল করবার একটি চেষ্টা চলছে। সুতরাং এগুলোকে মোকাবেলা করে সত্যিকার কাজে ফোকাস করাটা সরকারের জন্য সত্যি দুঃসাধ্য। কিন্তু তারপরে দুটো ক্ষেত্রে আমি সরকারকে সত্যি ধন্যবাদ জানাতে চাই। এক হচ্ছে, এই সরকারের সময় গত 15 বছরে আমরা প্রথমবারের মতন ভারতের চোখে চোখ রেখে কথা বলেছি, আত্মসম্মান বোধ নিয়ে দাঁড়িয়েছি, এবং আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি আমরা ছোট হতে পারি, আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা 7ম সিস্টারের 8ম সিস্টারটি নই। এটি আমরা ভারতকে শক্ত ভাষায় বুঝিয়ে দিয়েছি। আপনি যদি ভারতের অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমাদের বিগত সরকারের সময় যেই বডি ল্যাঙ্গুয়েজ তাদের ছিল, সেই ছবির সাথে আপনি এখনকার ছবি দেখেন, আপনি দেখবেন ভিন্ন, আর বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে। 2 হচ্ছে, আমরা একটি শ্বেতপত্র পেয়েছি। এটা যে দুর্নীতির একেবারে
ভিতরের সকল তথ্য নিয়ে এসছে তা নয়, কিন্তু এটি আমাদের যে ধারণাটা দিয়েছে, এটাকে ধারণাপত্রই বলা যায়, সেটাই চমকে ওঠার মতো, আঁতকে ওঠার মতন, এবং এটার উপর ভিত্তি করেই কিন্তু কাজ অনেক দূর এগিয়ে নিতে পারবে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে। সুতরাং এই দুটো বড় কাজ এই সরকারের সময় হয়েছে। আমি দেখেছি আমাদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন আগামী বছরের মধ্যে 100টি গ্যাসের কূপ খনন করবার কথা। এই কূপ খননের কথা বলতে বলতে অস্থির হয়ে গিয়েছিলাম গত সরকারের সময়, জ্বালানি খাতে মানে বিদেশ নির্ভরতা যাতে কমে আসে, তারা কান দেয়নি, বিকজ ওখানে ওই যে লুটিং জড়িত। সুতরাং এই জায়গাগুলোতে যদি সরকারকে আমরা সাধুবাদ না দেই, এটি অন্যায় করা হবে। আমরা দেখেছি এই সরকার বেশ কিছু পজিটিভ পদক্ষেপ নিয়েছে, 6টি এবং পরে 4টি, মোট 10টি কমিশন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, এবং এই ডিসেম্বর, এই মাসের শেষেই তারা রিপোর্ট দেবে বলে আমি যতদূর জানি, বিকজ এই কমিশনগুলোতেও তো আমাদের পরিচিত অনেকেই আছেন মতি ভাই, আপনার সাথে নিশ্চয়ই কথা হয়, এবং তারা দে আর রিয়েলি ওয়ার্কিং হার্ড। সো আমরা আশা করছি 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট পাবো। সো আমার মনে হয় যে সরকার যেই কাজগুলোও করছে সেগুলো যে তারা ঠিক মতো ফুটিয়ে তুলতে পারছে বা জনগণের কাছে বলতে পারছে তেমনটি না। তবে একই সঙ্গে বাজারের দুরবস্থাও আমরা লক্ষ্য করছি। আশরাফ, আপনার কাছে আসছি এখন। জাতীয় ঐক্য নতুন এক প্রেক্ষাপটে বা নতুন বাস্তবতায় আপনি কি দেখছেন? না, প্রথম কথা যে এই জায়গায় আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ যে তাদের উস্কানির কারণে, তাদের অকূটনৈতিক আচরণের কারণে এবং তাদের মিডিয়ার যে প্রোপাগান্ডা এবং ভারতীয় সরকার যেই ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাতে আমাদের দেখুন, আপনি 5ই আগস্টের পরে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম কে অভ্যুত্থানের শক্তি, কে কতটুকু ভূমিকা রেখেছি, আগামী নির্বাচনের কি হবে, ফলাফল আদায় করার জন্য। গত 2 সপ্তাহে আমরা দেখলাম ঘটনা কিন্তু ঘুরে গেছে। ঘটনা বিশেষ করে আপনি যখন সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেন, সমস্ত ধর্মীয় দলগুলোকে নিয়ে বসেন, এবং আমার মনে হয় যে ছাত্রদেরকেও নিয়ে যখন বসেন, তখন একটা জাতীয় ঐক্য আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই বলছেন যে আমাদের রাজনীতি ঠিক আছে, নির্বাচন ঠিক আছে, কিন্তু সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে আমরা এক। এখন এই জাতীয় ঐক্য কিন্তু আমাদেরকে একটা স্ট্রং মেসেজ দিচ্ছে। সেটি হচ্ছে যে দেখুন, রাজনীতিতে ভিন্নমত থাকবে এবং ফলাফল ভিন্ন হবে। নির্বাচনে আমরা অনেককেই দেখতে পাবো যারা মাঠে অনেক শোরগোল করছেন, তারা হয়তো ভোটের বাক্সে অত ভালো করবেন না। এখন কিন্তু জাতীয় ঐক্য দরকার হচ্ছে। আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং 5ই আগস্টে আমাদের যে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, সেটি দেখুন, সাউথ এশিয়ার আর কোনো দেশের সাথে আপনার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, ভারতের সাথে সমস্যা হচ্ছে। কাজেই সমস্যাটি বাংলাদেশের না, সমস্যাটি হচ্ছে ভারতের। ধরুন আপনি কাউকে বেডরুমে আসতে দিতেন, এখন আপনি বলছেন বাড়ির গেটে জিজ্ঞেস করতে যে আপনি বাসায় আছেন কি না, এটি জেনে আসতে, যেটি শিষ্টাচার। এখন ভারত সেটি মেনে নিতে পারছে না। আমার মনে হয় আর 2-3 মাস সময় লাগবে ভারতের। আরেকটা পর্যায়ে শুধু অপেক্ষা করছি আমরা, ডোনাল্ড ট্রাম্প ওথ নেওয়ার পরে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব উনি বলছেন বা ডোনাল্ড ট্রাম্প বলছেন, সেগুলোর একটা মাত্রা আমরা দেখতে চাই। সেটি হবে চূড়ান্তভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা ইনিশিয়েটিভের একটা সার্বিক ব্যবস্থাপনা। আমার ধারণা যে রুমিন ফারহানা যেটি বলছিলেন, যে আমাদের প্রচুর স্টোরি টেলার লাগবে, সফট ন্যারেটিভ তৈরি করতে হবে। দেখুন, ভারত পৃথিবীর মানে সেরা, যদি আমি হলিউডকে ধরি, তারপরেই বলিউড কিন্তু ফিকশন বানাতে পারে। আপনি যদি এখন দেখেন, ভারত কিন্তু ফিকশনে অপারেট করছে। ধরুন আজকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে দেখলাম যে সিঁদুর পরা কাউকে ঢাকার রাস্তায় দেখা হলেই মারা হচ্ছে, আনন্দবাজার পত্রিকা। আপনি খেয়াল করে দেখেন, এরকম প্রতিদিন 1 ঘন্টা পর পর তারা কোনো একটা ক্রিয়েটিভ কিছু উপস্থাপন করেন। এবং ধরেন একটি বাস ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে, বলা হয়েছে ওই বাস থেকে সব হিন্দুদেরকে নামিয়ে অত্যাচার করা হলো। ওটি কিন্তু এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। না, এর পেছনে উদ্দেশ্য একদম পরিষ্কার। উদ্দেশ্যটি হচ্ছে যে দেখুন, তার যে পার্টনার ক্ষমতায় ছিল, ওনারা দেখুন, তাদের উচিত ছিল 5ই আগস্টের 7 দিন আগে মাঠে থাকা। মাঠে তারা ছিল, কিন্তু হত্যাকারী হিসাবে ছিল। দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো কোনো জায়গায় ভারতীয় পুলিশ বা সৈন্যদের অবস্থান কিন্তু কেউ কেউ সন্দেহ করছেন। মাঠে তারা ছিল, র হিসাবে ছিল, যে তারা সরকারকে সহযোগিতা করছিল, বিগত সরকারকে। আপনি জানেন যে এখান থেকে উলফান নেতাকে তুলে নিয়ে গেছে ভারতের র। কোনো সার্বভৌম স্বাধীন দেশে এটি কি কেউ করতে পারে? আজকে যদি তাজউদ্দিনকে 71 সালে ওইখান থিয়েটার রোড থেকে কেউ তুলে নিত, বাংলাদেশের স্বাধীনতা হতো? তাইলে যে উলফার নেতাকে আপনি তুলে নিলেন, উলফার স্বাধীনতার কি হবে? এটি কিন্তু গর্হিত অপরাধ, বাংলাদেশ অ্যালাউ করেছে। ধরেন আমরা 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটি মেনে নিতে পারিনি, আবার
আপনি গোয়েন্দা সংস্থাকে এমন জায়গা করে দিয়েছেন, সে ঢাকা এয়ারপোর্টে অপারেট করে, কচুক্ষেতে অপারেট করে, উলফার নেতাকে তুলে নিয়ে যায় শ্যামলী থেকে, আপনি সেটা অ্যালাউ করেছেন। বাংলাদেশের এক ভদ্রলোককে আপনি শিলং শিলিগুড়িতে পেয়েছেন এবং তাকে কে নিয়ে গেল ওখানে? এই যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমরা বুঝতে পেরেছি দুটি রাষ্ট্রের যে স্বকীয় অবস্থান বাংলাদেশ ভারতের, সেটি গত 15 বছরে ছিল না এবং এখনও নাই। ওই সময় একটা এক্সট্রিম ছিল, এখন আমরা মনে করি আমরা একটা ন্যায্য জায়গায় দাঁড়িয়েছি। দেখুন, রুমিন বলছিলেন 15 বছরে আমরা চোখে চোখ রাখতে পারিনি, আমি বলবো 53 বছরেই আমরা চোখে চোখ রাখতে পারিনি। কেননা যেই দল ক্ষমতায় যায় তারা এক ধরনের কম্প্রোমাইজ করেছে ভারতের সাথে, তারা জাতীয়তাবাদী অবস্থান মুখে বলেছে কিন্তু অবস্থানটি নেয়নি। কেননা আপনার মনে হয়েছে এরকম একটি শক্ত প্রতিবেশীর সাথে আপনাকে একটু নাজুক থাকতে হয়। আমি মনে করি গত এই বিএনপির কথা আমি বলছি, তারা যদি গত 4 মাসে না বুঝে থাকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি, দেখুন এটি কিন্তু রাজনীতিতে ভারত বিরোধিতা না, এটি বাংলাদেশের মানুষের মন থেকে ভারত বিরোধিতা। আপনি যদি ন্যায্য কাজ না করেন, আপনি যখন পণ্য বর্জনের ডাক আসছে, এটি কিন্তু একটা পলিটিক্যাল পার্টির কর্মসূচি। এটাকে আপনারা বা আমরা এটাকে ভারত বিরোধী বলছি কেন? আমি একদম নিজেকে কারেক্ট করছি আগে, আসলে ভারত বিরোধী না। আমি মনে করি ভারতের যে জনগণ, তাদের অবস্থাটা কি হয়েছে জানেন? 71 সালে পাকিস্তানের জনগণ পরে যে কথাটি বলেছিল যে আমাদের সৈন্যরা যে অত্যাচার করছে, আমাদের সরকার যে অত্যাচার করছে, এটি আমরা জানতে পারতাম না। আজকে ভারতের অবস্থানও কিন্তু তাই, আমরা তাদের নাগরিক সমাজের সাথে সম্পর্ক করতে চাই। দেখুন, নরেন্দ্র মোদী কবে পালাবেন আমিও কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা করছি। আপনি খুব বেশি অবাক হবেন না, কেননা গত নির্বাচনে আপনি দেখেন 100-র উপরে ভোট আসন তিনি কিভাবে হাতছাড়া করলেন। হিন্দুত্ববাদ কিন্তু নরেন্দ্র মোদীকে আর সাহায্য করছে না। গত নির্বাচনে অন্তত আমরা পরিষ্কার দেখতে পেয়েছি ভারতের জনগণ প্রতারিত হচ্ছেন নরেন্দ্র মোদীর। টাইম ম্যাগাজিনের মতে হি ইজ দ্য চিফ ডিভাইডার ইন ইন্ডিয়া। কাজে তার সরকার যে আচরণ করছে, এটি আমি ভারতের আচরণ বলবো না। ভারতে অনেক শুভবুদ্ধির মানুষ আছে, আমরা তাদেরকে জেগে উঠতে আহ্বান জানাই এবং তারা তাদের সরকারকে নিয়ন্ত্রণ করবেন যাতে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করতে পারে। অনেক ধন্যবাদ। রুমিন, আপনি কি নিশ্চয়ই আপনি জানেন যে এই যে বক্তব্যটা দিলেন, যেটা আমি বলতে চাইলাম যে আসলে ভারত বিরোধিতা, আমরা মানে ভারতের সঙ্গে তো আমরা লড়াই করছি না, তা আমরা কি করতে চাই? ভারত বিরোধিতা নিজের হকটা চাওয়া, নিজের অধিকারটা বুঝে পাওয়া, নিজের দেশের পক্ষে কথা বলা, নিজের মানুষের স্বার্থে কথা বলা, এটা যদি ভারত বিরোধিতা হয় বা অন্য কোনো দেশের বিরোধিতা হয় তাহলে তার বলার কিছু নাই। কিন্তু আপনি যখন দেখুন হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা কিন্তু আপনি কোনো কূটনীতি দিয়ে বিচার করতে পারবেন না, কোনো পররাষ্ট্রনীতি দিয়েও বিচার করতে পারবেন না। হাসিনার সাথে ভারতের সম্পর্কটা এমন ছিল যে হাসিনার বক্তব্য হচ্ছে তোমার যা দরকার না সব তুমি নাও, কিন্তু একটাই শর্ত, আমাকে ক্ষমতায় রাখতে হবে। এর বাইরে হাসিনার তরফ থেকে ভারতের প্রতি আর কোনো রকম চাওয়া পাওয়ার কিছু ছিল না। তো এখন ভারত তো ডেফিনেটলি নিজের স্বার্থ দেখবে, এটা তো অন্যায় নয়। ভারত তো নিশ্চয়ই চাইবে যে যদি কিছু অন্যায্য সুবিধাও তার নিজের দেশের জন্য আনা যায় আনবে। আজকে বাংলাদেশ যদি পারত অন্য কোনো দেশ থেকে তার নিজের অন্যায্য সুবিধা আনতে, পৃথিবীর যে কোনো দেশই সেটা করবে, পৃথিবীর যে কোনো সরকারই করবে। এবং ভারতের সরকারকে যেহেতু ভোটের মাধ্যমে আসতে হয়, সুতরাং তাকে কিন্তু জনগণের কাছে দেখাতেও হয় যে দেখো আমি এই করেছি, বাংলাদেশ থেকে এই পেয়েছি, তাই না? তো ভারত তার রাজনীতিতে ঠিক আছে, সমস্যা ছিল বাংলাদেশের রাজনীতিতে, সমস্যা ছিল বাংলাদেশের সরকারের। এবং ভারতের হিন্দুত্ববাদের কথা যেটা আশরাফ ভাই বলছিলেন, অ্যাবসলিউটলি হিন্দুত্ববাদ কিন্তু এখন আর সেভাবে বিক্রি হচ্ছে না। সে কারণেই মোদিকে দেখাতে হচ্ছে যে সে বিশ্বের সকল হিন্দুর রক্ষাকর্তা, বিশ্বের সকল হিন্দুর নিরাপত্তা দাতা। না হলে সে কেন বাংলাদেশের জনগোষ্ঠী যারা মাইনরিটি কমিউনিটি, তারা তো বাংলাদেশের জনগণ, তাদের রক্ষা করার দায়িত্ব তো বাংলাদেশের সরকারের, তাদের ন্যায় বিচার পাওয়ার দাবি তো বাংলাদেশ সরকারের কাছে। হু ইজ ভারত এন্ড হু ইজ মোদি টু এনশিওর দেয়ার সেফটি এন্ড সিকিউরিটি? তারা তো মোদির দেশের নাগরিক নয়। এবং আমি অনেক মানে স্টুডেন্টদেরকে বলতে শুনেছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, তারা বলেছে আমরা তো ভারতের নাগরিক না, আমাদেরকে নিয়ে ভারতের মাথা ব্যথা হওয়ার দরকার নেই। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিরাট মিছিল বের হয়েছে, আমরা দেখেছি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক ভাষায় কথা বলছেন, কিন্তু হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক দা কিন্তু অন্যভাবে কথা বলছেন, হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতারা কিন্তু অন্যভাবে কথা বলছেন। তারা কিন্তু বলছেন যে গত 15 বছর তাদের উপর যেই অবর্ণনীয় অত্যাচার হয়েছে তখন তাদের পক্ষে কিন্তু সরকার দাঁড়ায়নি। এমনকি আপনি চিন্তা করেন হাসিনার নিজের
কনস্টিটিউয়েন্সি কোটালীপাড়া গোপালগঞ্জে, সেখানে কি বেনজির একরের পর একর জায়গা হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করে নাই? সেটার কি কোনো বিচার পেয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ? পায় নাই। 2021 সালের রিপোর্টে বলছে 27টা জেলায় পূজার সময় 27টা জেলায় হামলা হয়েছে, 570টার ওপরে মন্দিরে ভাঙচুর, হামলা, অগ্নিসন্ত্রাস হয়েছে। তখন তো আমরা দেখিনি ভারতকে তার উদ্বেগ জানাতে। এখন কেন ভারতের মনে হচ্ছে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি, ইভেন আজকেও পররাষ্ট্র সচিব এসে কিন্তু আজকেও তারা মাইনরিটি কনসার্ন নিয়ে কথা বলেছেন, এবং এটা খুবই পারপাসফুল। পারপাসটা কি? তার নিজের দেশের ভোটের রাজনীতি। এখন যদি কেউ মোদিকে জিজ্ঞেস করে যে 10 বছরে তো আপনি আছেন, দীর্ঘ সময় ক্ষমতায় আছেন, আবারও আপনি এসছেন, আপনি কি দেবেন মানুষকে? সে যদি এখন বলে আমি শিক্ষার উন্নয়ন করবো, স্বাস্থ্যের উন্নয়ন, এগুলো তো আর মানুষ খাবে না, কারণ তাহলে তুমি 10 বছর কি করেছো? তাকে আরো বেশি হিন্দুত্ববাদকে বিক্রি করতে হবে। এখন নিজের টেরিটরির মধ্যে আর যতটুকু না বিক্রি করা, এখন সে বিশ্ব হিন্দু রক্ষাকর্তা হওয়ার একটি মানে নাটক সামনে নিয়ে এসছে, এবং সেটাই এখন মঞ্চায়িত হচ্ছে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গেই তো ভারতের সম্পর্ক ভালো নেই, এটার কারণ কি? কারণ তাদের দাদাগিরি, কারণ তাদের এক ধরনের মনোভাব যেটা দিয়ে তারা মনে করে সকলেই তাদের ব্যাকইয়ার্ড। যেটা কিন্তু মৈত্র ক্ষমতায় আসার পরে খুব পরিষ্কার করে দিয়েছে যে আমরা তোমাদের উঠান না। আমরা দেখলাম কেপি শর্মা ওলি, তিনিও কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর চীনে করেছেন, ভারতে করেন নাই। সো মেসেজগুলো কিন্তু খুব পরিষ্কার। অন্যান্য দেশগুলো দক্ষিণ এশিয়ায় প্রত্যেকে বলে দিচ্ছে আমার সার্বভৌমত্ব এবং আমার আত্মসম্মানের উপর কোনো আঘাত যদি ভারত একটি মোটা রাষ্ট্র হিসেবে করার হকদার বলে মনে করে, ভারত ভুল করছে। এবং আমি জানি না ভারত কেন যেন ক্রমাগত একটা ডিলেমার মধ্যে আছে। অনেকটা আমাদের আলোচনায় আমরা বলি বন্ধুদের মধ্যে গ্রাম্য মোড়লের মতন আচরণ করছে ভারত, যে একগুয়ে ষাঁড়ের মতন, যে এটা আমার জায়গা, এটা আমি যেমন ইচ্ছা তেমন করব, আমি মাতব্বরি করব, আমি ঠিক করব। একটা দেশের ইন্টারনাল পলিটিক্সে কত ডার্টি ভাবে ইনভলভ হয়েছে ভারত, আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে একটু চিন্তা করেন। 14, 18, 24 তিনটা নির্বাচন, এবং যদি আমরা প্রণব মুখার্জির বইকে সত্য ধরি তাহলে 2008-এর নির্বাচনও তারা কিভাবে 4টা নির্বাচন বাংলাদেশে, 5টা নির্বাচনে তারা নাক গলিয়েছে। মানুষকে তারা ভীষণ বৈরী করেছে। ভারতকে আমরা বারবার বলছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে মানুষকে 18 কোটি মানুষকে বৈরী করে ভারত কিন্তু শান্তিতে থাকতে পারবে না। এই সামান্য বিষয় ভারত বুঝে নাই। ধন্যবাদ আপনাকে আশরাফ খান স্যার। মতি ভাই, আমি রায়ের বাজারে বড় হয়েছি, তো রায়ের বাজারে পালদের সম্পত্তি একটা ট্রাস্ট আছে, এটাকে বলে পাল ট্রাস্ট। ওই সম্পত্তির বিস্তীর্ণ এলাকা দখল করেছে আওয়ামী লীগের নেতারা, তার সাথে যুক্ত হয়েছে ধনী হিন্দুরা এবং কুচক্রি কিছু সংখ্যালঘু কমিউনিটি। আমার চোখের সামনে দেখা। আমরা মনে করি আমাদের দেশের এই হিন্দু কমিউনিটি ফাইনালি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সাথে থেকে তাদের কত ক্ষতি হয়েছে। তার জমিটি নিয়েছে কিংবা ভোটটি নিয়েছে, এখন কি করছে, তাকে আবার আপনার দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ব্যানার, প্ল্যাটফর্ম, হিন্দু মহাজোটই একমাত্র যে এর ভেতরে স্ট্যান্ড আউট করেছে যে আমরা ভারত বা আওয়ামী লীগের গুটি হতে চাই না। দেখুন, একটি জনগোষ্ঠী দুই দেশকে আপনার লাভবান করতে পারে। বিজেপির ভোটের জন্য বাংলাদেশের হিন্দুরা জরুরি, আওয়ামী লীগের জন্য অপকর্মের জন্য বাংলাদেশের হিন্দুরা জরুরি। এই ধোঁয়া তুলে নরেন্দ্র মোদী কিন্তু দেখুন, রুমিন ভালোই বলছিলেন, ভারতের জাতীয় ইন্টারেস্ট ভারত দেখবে, এটি কিন্তু একটা দেশের জন্য খুবই স্বাভাবিক। আমাদের সমস্যা ছিল আমরা বাংলাদেশপন্থী হইনি। আমি প্রায়ই বলে থাকি যে আমি বাংলাদেশের দালাল, আমার দেশের জন্য ভালো এমন যে কোনো কিছুর পক্ষে আমার দাঁড়ানো উচিত। সেটি ভারত বিরোধিতা কিনা আমি জানি না, বাট বাংলাদেশের পক্ষের। দেখুন, কংগ্রেস, মমতা, বিজেপি সবাই এক হয়েছে, কেননা বয়ানটি এমন করে তৈরি করা হয়েছে যে বাংলাদেশ ক্রমাগত ডেঞ্জারাস হয়ে উঠতেছে ভারতের সার্বভৌমত্বের জন্য। এখানে নাকি ইসলামী জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, তালেবান স্টাইলে নাকি গভর্নমেন্ট হচ্ছে। দেখুন, এই জিনিস কিন্তু আওয়ামী লীগ স্টাবলিশ করে দিয়ে গেছে। আপনাকে এখন বলি, মোদি যেরকম হিন্দুদের রক্ষাকর্তা হয়ে ওঠার চেষ্টা করেছে বা করছে, শেখ হাসিনা কিন্তু জঙ্গিবাদ বিক্রি করে গেছেন। উনি ইউরোপিয়ানদেরকে বুঝিয়েছেন যে আমি যদি ক্ষমতায় না থাকি ইসলামিস্টরা ক্ষমতা নিয়ে নেবে বলে বেনজির হারুনদের দিয়ে কিছু জঙ্গিবাদ নাটক সাজানো হয়েছিল। আমি আপনাকে হলফ করে বলতে পারি তারা অনেকেই জঙ্গি ছিল না,
তাদেরকে বানিয়ে আনা হয়েছে, তাদেরকে আয়নাঘরে ঢুকানো হয়েছে। আমি এক ভদ্রলোককে দেখা করেছি, ওনাকে ক্রমাগত জিজ্ঞেস করা হতো উনি আফগানিস্তানে কতবার গেছেন, পাকিস্তানে কতবার গেছেন, কোথায় ট্রেনিং নিয়েছেন। বেচারা গাজীপুরে সবজি বিক্রেতা, কিসের ট্রেনিং নেবেন উনি? কিন্তু আওয়ামী লীগের জন্য দরকার ছিল এরকম কেস, সেটা তারা হারুন বেনজিরদের মাধ্যমে এক্সপোর্ট করেছেন বলে বাংলাদেশে ইলেকশন দেননি, না দিয়ে বলেছেন ইলেকশন হলেই তো জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিবে। কাজেই আওয়ামী লীগ সরকার কিন্তু অত্যন্ত গর্হিত পাপাচারের সাথে যুক্ত ছিল। শুধু যে দৃশ্যমান নির্বাচন কেড়ে নিয়েছে তা কিন্তু না, আপনি বিদেশে বাংলাদেশের ইমেজ নষ্ট করেছে আওয়ামী লীগ। এই দেশে ইসলামিক সেন্টিমেন্টালা মানুষ 90%, তার যদি রাজনীতি করার স্পৃহা থাকে সেটি খুবই যৌক্তিক। তাকে আপনি জঙ্গি কেন বলবেন? বলে মানে আমাদের দেশকে ইমেজের দিক থেকে পেছানো হয়েছে। দেখুন, নরেন্দ্র মোদী ওই নাটকটি সাজিয়েছেন, ফলে সব দল এক হয়েছে, কিন্তু তার হিসাবটি হচ্ছে এতে বিজেপির ভোট ব্যাংক বাড়বে কিনা। আপনি বাংলাদেশের ইস্যু এখন ভারতীয় মিডিয়াতে আপনি 80% পাবেন বাংলাদেশ, এমনকি কারণ থাপারদের টক শো অথবা অর্ণবের টক শো সব বাংলাদেশ। হঠাৎ করে বাংলাদেশ ভারতের 1 নাম্বার ইস্যু হয়ে গেল কি করে? যেই দেশ তার নিজের দেশের জনগোষ্ঠীকে বলেছে 1 নাম্বার থ্রেট। মাওবাদীদেরকে মনমোহন সিং বলে গেছিল যে ভারতের রাজনীতি বা অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য 1 নাম্বার থ্রেট। কেন বলেছিল জানেন? ওই জায়গাটাতে আদানিরা যাবে, ওই জায়গাটাতে আম্বানিরা যাবে, ওই জায়গাটাতে তারা খনি খনন করবে। ওই জন্য নিজের আদিবাসী জনগোষ্ঠীকে তারা দিনের পর দিন হত্যা করেছে, তারা ভূমি কেড়ে নিয়েছে। ভারত কিন্তু একটা আগ্রাসী সন্ত্রাসী রাষ্ট্র, তার কোনো মানে ভারত সরকার তার কোনো জনগোষ্ঠীর কাছে। আমাদের শেখ হাসিনার আমলে এই ভারতকে আমরা চিনতে পারিনি। আপনি চিন্তা করেন, সুজাতা সিং ঢাকায় এসে এরশাদকে বলেছে যে আপনি নির্বাচনে যান 14 সালে, নাহলে কিন্তু ইসলামিস্টরা চলে আসতেছে। ভারতের এত হেডেক কেন? এখানে ইসলামিস্টরা আসলো, হিন্দুরাও আসতে পারে আমাদের ক্ষমতায় যদি আমরা চাই, মাইনরিটিরাও আসতে পারে, কিন্তু এটি তো আমাদের জনগণের ইচ্ছা। আর এটি কিন্তু আমি দেখুন অনেকবার বলছি, ভারতের একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বলে থাকে সর্ববৃহৎ, তাইলে প্রতিবেশী দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আপনি নষ্ট করেছেন, তার শাস্তি কি? আপনি ইলেকশন লোপাট করেছেন। প্রণব মুখার্জি কিন্তু 2008-এর ইলেকশন, প্রণব মুখার্জি কেন, আমরা দেখেছি 2008-এর ইলেকশন কিভাবে কারচুপি করা হয়েছে, কোথাও 120% ভোট পড়েছে। হাতে সময় নেই। আমাদের মনে হয়েছে যে দেখুন, আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন যে শেখ হাসিনার ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ দলটি গণতান্ত্রিক শিষ্টাচার মেনে রাজনীতি করার দল না, এটি আমাদের মেনে নিতে হবে। কারো কারো দুঃখ হতে পারে, কারো কারো বুকের পাঁজর ভেঙে যেতে পারে, কিন্তু মনে রাখেন সব খেলায় তো একটা নিয়ম আছে। নিয়মটি হচ্ছে যে আপনি ফলো করবেন খেলার নিয়ম। একটি রাজনীতিরও নিয়ম আছে, গণতান্ত্রিক রাজনীতির আরও সুন্দর নিয়ম আছে। আপনি 5 বছর পর মেনে নেবেন, জনগণ ভোট দিবে, আপনি থাকবেন কি থাকবেন না। আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ অনিশ্চিত। এটি যারা ভাবছেন না এখনও, ভাবতে হবে, নতুন রাজনীতির বিকশিত হোক বাংলাদেশ। 1 মিনিটও নাই, মানে 40 সেকেন্ড আছে। আমরা দীর্ঘ সময় আসলে ভারতপন্থী, পাকিস্তানপন্থী ইত্যাদি শুনে এসেছি। এখন বাংলাদেশের সময় এসছে একটি নতুন রাজনীতির সূচনা করার, যেটা বাংলাদেশপন্থী রাজনীতি। 1, 2 হচ্ছে আমার দেশের মানুষ একটু কম খাবে কিন্তু কথা বলতে চায়, ভোটটা দিতে চায়। এই জায়গাগুলোতে ভবিষ্যতে যেই আসুক ক্ষমতায়, এখানে যদি বাধার সৃষ্টি করতে চায় তার এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমাদের 2টো মেট্রো রেল কম হোক, 2টো ফ্লাইওভার কম হোক, দ্যাটস অল রাইট, কিন্তু আমি যেন মন খুলে লিখতে পারি, আমি যেন মন খুলে কথা বলতে পারি, এই জায়গার স্বাধীনতা দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আশরাফ কাছে, অনেক ধন্যবাদ। আসলে আলোচনাটা আরও লম্বা হতে পারতো, কিন্তু সময় তো নেই। ধন্যবাদ মতি ভাই। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।